তো আজ আমরা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে একটু গভীরে আলোচনা করব, তাই না? আমাদের হাতে কিছু তথ্য আছে, সেগুলো ঘেটেই দেখব। হ্যাঁ, একদম। মূল প্রশ্নগুলো কি, মানে এই ফান্ডগুলো আসলে কি জিনিস, কারা এখানে বিনিয়োগ করতে পারেন, আর এর গঠনটাই বা কেমন? চলুন শুরু করা যাক। ঠিক। প্রথমে যদি বলি, মাল্টি ক্যাপ ফান্ড এটা তো এক ধরনের ইকুইটি ফান্ড, তাই তো? হ্যাঁ, ইকুইটি ফান্ড। যেটা বিভিন্ন সাইজের কোম্পানিতে, মানে ছোট, মাঝারি, বড় সব ধরনের শেয়ারেই টাকা লাগায়। একদম। আর সেবি মানে আমাদের সিকিউরিটিজ মার্কেট রেগুলেটর, তাদের একটা নিয়মও আছে এর জন্য। ও হ্যাঁ, নিয়মটা কি? নিয়মটা হলো ফান্ডের যে মোট অ্যাসেট তার অন্তত ৭৫% শেয়ারে মানে ইকুইটিতে বিনিয়োগ করতেই হবে। আচ্ছা, ৭৫%, বেশ বড় অংশ। হ্যাঁ, আর এই ৭৫%-এর মধ্যেও একটা নির্দিষ্ট বন্টন আছে। মানে মিনিমাম ২৫% বড় কোম্পানিতে, যেগুলোকে আমরা লার্জ ক্যাপ বলি, ২৫% মাঝারি কোম্পানিতে মানে মিড ক্যাপ, আর ২৫% ছোট কোম্পানিতে মানে স্মল ক্যাপ। এই তিনটেতে ২৫% করে রাখতেই হবে। বাহ, বেশ পরিষ্কার নিয়ম। তাহলে ৭৫% তো এই ৩ ভাগে চলে গেল, বাকি ২৫% সেটার কি হয়? ওই বাকি ২৫% টাকাটা ফান্ড ম্যানেজার তার নিজের বিচারবুদ্ধি, অ্যানালাইসিস আর বাজারের অবস্থা বুঝে মানে লার্জ, মিড বা স্মল ক্যাপের যে কোনো স্টকে বা যেমন খুশি কম্বিনেশনে বিনিয়োগ করতে পারেন। ও আচ্ছা, এখানেই তাহলে ফান্ড ম্যানেজারের একটু স্বাধীনতা রয়েছে। ঠিক, এই জায়গাটাতেই তার দক্ষতা দেখানোর সুযোগ থাকে। আর এই পুরো কাঠামোটা এটা নিশ্চিত করে যে ফান্ডটা সবসময় বিভিন্ন সাইজের কোম্পানির মধ্যে একটা ব্যালেন্স রাখবে, বৈচিত্র্য থাকবে। এই যে কাঠামোর কথা বললেন, এর সুবিধাগুলো কি কি? শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। সুবিধা তো বেশ কয়েকটা। প্রথমত, পোর্টফোলিওতে দারুণ ডাইভার্সিফিকেশন আসে। মানে আপনার বিনিয়োগটা তো ছড়ানো থাকছে বড়, মাঝারি, ছোট সব কোম্পানিতে। হ্যাঁ, সেটা তো বটেই। ফলে ধরুন বাজারের কোনো একটা সেগমেন্ট খারাপ পারফর্ম করছে, অন্য সেগমেন্ট সেটা পুষিয়ে দিতে পারে। যেমন বড় কোম্পানিগুলো হয়তো ধীরে এগোচ্ছে, কিন্তু তখন মিড বা স্মল ক্যাপ থেকে ভালো গ্রোথ আসতে পারে। তার মানে স্টেবিলিটি আর গ্রোথ দুটোই একসাথে। একদম। লার্জ ক্যাপ থেকে একটু স্থিতিশীলতা আর মিড স্মল ক্যাপ থেকে গ্রোথের সুযোগ। আবার ধরুন বাজার খুব টালমাটাল, তখন হয়তো লার্জ ক্যাপ শেয়ারগুলো পোর্টফোলিওকে একটু ধরে রাখতে সাহায্য করে, ঝুঁকিটা একটু হলেও কমে। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই যে 25% করে ৩ ভাগে ভাগ করার নিয়ম, এটা কি কখনো একটু সমস্যা তৈরি করে? ধরুন ফান্ড ম্যানেজার দেখছেন যে এখন মিড ক্যাপে দারুণ সুযোগ, কিন্তু 25%-এর বেশি ঢালতে পারছেন না নিয়মের জন্য। হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট। দেখুন, সেবি এই নিয়মটা এনেছিল যাতে ফান্ডগুলো সত্যিই মাল্টিক্যাপ থাকে। আগে দেখা যেত অনেক ফান্ড নামেই মাল্টিক্যাপ, কিন্তু হয়তো বেশিরভাগ টাকা লার্জ ক্যাপেই রেখে দিয়েছে। ও আচ্ছা, বুঝেছি। তো হ্যাঁ, এটা ঠিক যে এই নিয়ম হয়তো ম্যানেজারের হাত কিছুটা বাঁধে, বিশেষ করে স্বল্প মেয়াদে। কিন্তু লম্বা সময়ে দেখলে এটা বিনিয়োগকারীকে নিশ্চিত করে যে তিনি সত্যিই একটা ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যময় প্রোডাক্ট পাচ্ছেন। ফান্ডটা বিভিন্ন মার্কেট সাইকেলে ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে। বেশ যুক্তিযুক্ত, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কাদের জন্য এই ফান্ডগুলো সবচেয়ে ভালো বা উপযুক্ত বলা যেতে পারে? দেখুন, আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী যে বিনিয়োগকারীরা মাঝারি থেকে কিছুটা বেশি ঝুঁকি নিতে প্রস্তুত আচ্ছা। এবং যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, মানে ধরুন অন্তত ৫ বছর বা তারও বেশি সময় ধরে, তাদের জন্য মাল্টিক্যাপ ফান্ড একটা বেশ ভালো অপশন হতে পারে। লম্বা সময়ের কথা বলছেন। হ্যাঁ, কারণ বিশেষ করে মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানিগুলোর পুরো পোটেনশিয়াল মানে সম্ভাবনা, সেটা ফুটে উঠতে একটু সময় লাগে। ওদের ব্যবসা বাড়বে, শেয়ারের দাম বাড়বে, এতে কয়েক বছর সময় লাগতেই পারে। তাই এখানে ধৈর্য ধরাটা জরুরি। ঠিক। আর কিছু জনপ্রিয় ফান্ডের নামও তো আমাদের কাছে আছে, যেমন ধরুন কোটাক মাল্টিক্যাপ ফান্ড বা নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড, মতিলাল ও সোয়াল মাল্টিক্যাপ ফান্ড, এরকম আরও আছে। অবশ্যই বিনিয়োগের আগে নিজে ভালো করে দেখে নেওয়া দরকার। একদম। নিজের রিস্ক প্রোফাইল, লক্ষ্য এগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, আমরা তো ৭৫% বিনিয়োগের নিয়মটা নিয়ে কথা বললাম, কিন্তু ওই যে বাকি ২৫% যেটা ফান্ড ম্যানেজারের হাতে থাকে, ওটার গুরুত্ব আসলে কতটা? মনে হতে পারে তো মাত্র ১/৪। না, ওটা খুবই গুরুত্বপূর্ণ। মানে
এই 25% অংশের সঠিক ব্যবহার কিন্তু ফান্ডের পারফরম্যান্সে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাই নাকি? কিভাবে? একজন দক্ষ ফান্ড ম্যানেজার ওই 25%কে কাজে লাগিয়ে অতিরিক্ত রিটার্ন আনার চেষ্টা করতে পারেন। হয়তো বাজারের এমন কোনো সুযোগ নিলেন যেটা ওই বাঁধা 25-25-25 কাঠামোর বাইরে। হয়তো কোনো নির্দিষ্ট সেক্টর বা থিমে বেশি মনোযোগ দিলেন ওই 25% দিয়ে। তার মানে দুটো মাল্টিক্যাপ ফান্ডের রিটার্নের মধ্যে যে তফাৎ দেখি আমরা, তার একটা বড় কারণ হতে পারে এই 25% অংশের ম্যানেজমেন্ট। একদম ঠিক। 75% কাঠামো তো প্রায় একই থাকে সব ফান্ডে, তাই না? কিন্তু বাকি 25% কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোথায় টাকাটা লাগছে, এটা কিন্তু নির্ভর করে ফান্ড ম্যানেজারের দর্শন, তার অভিজ্ঞতা, তার কৌশলের ওপর। এটা তো ভাবার মতো বিষয়। তাই ফান্ড বাছার সময় শুধু রিটার্ন না দেখে ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড আর এই 25% অংশের বিনিয়োগ কৌশলটাও একটু খতিয়ে দেখা বুদ্ধিমানের কাজ। তাহলে সবটা মিলিয়ে যা বোঝা গেল, মাল্টিক্যাপ ফান্ডগুলো আসলে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন মার্কেট ক্যাপের কোম্পানিতে বিনিয়োগ ছড়িয়ে দিয়ে ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভারসাম্য আনে। ঠিক। আর এটা লম্বা সময়ের বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে, যারা বাজারের বিভিন্ন অবস্থার সুযোগ নিতে চান। একদম। আলোচনা শেষ করার আগে একটা জিনিস শুধু ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়। যেহেতু 75% বিনিয়োগ একটা নির্দিষ্ট নিয়মে বাধা, তাহলে কি এটা বলা যায় যে মাল্টিক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজারের যে স্কিল বা দক্ষতা, তার প্রভাবটা অন্যান্য কিছু ফান্ডের তুলনায়, যেমন ধরুন ফ্লেক্সিক্যাপ ফান্ড, যেখানে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তুলনা একটু কম? ইন্টারেস্টিং প্রশ্ন। নাকি ওই বাকি 25% বিচক্ষণতার সাথে বিনিয়োগ করার সুযোগটাই একজন ভালো ম্যানেজারকে অন্যদের থেকে আলাদা করে তোলার জন্য যথেষ্ট? এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে।